নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, নিগম সুধা সাংস্কৃতিক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত চতুর্থ সেমিস্টার সিলেবাস থেকে হাস্যবিদ্য কথা গল্পে যে সমস্ত সংস্কৃত প্রশ্ন যাদের উত্তর সংস্কৃত ভাষায় করতে হবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছো, স্যার যেগুলো সংস্কৃত ভাষায় উত্তর করতে হবে সেগুলোর ভিডিও দিন। তো তোমাদের সেই কাঙ্ক্ষিত সেই ভিডিও আজকে আমি দিতে চলেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। তো ইতিপূর্বে তোমরা কিন্তু অনেকে আমাকে বলেছো বা অনেকে কমেন্ট করেছে যে স্যার আমাদের এই সংস্কৃত ভাষায় যে 6 নম্বর আমাদের করতে হবে সেটা কিন্তু আমরা পারবো না, এত কঠিন সংস্কৃত ভাষায় কি আমরা করতে পারি? আমি তোমাদের অভয় দিচ্ছি, আজকের এই ভিডিও ঠিক তোমাদের জন্য। তোমরা যদি আজকে খুব মনোযোগ দিয়ে শেষ অবধি দেখো তাহলে দেখবে যে বাংলা অপেক্ষা সংস্কৃত ভাষায় উত্তর করাটা নেহাতি সহজ। তো সেটা শুধু মুখের কথা নয়, আমি তোমাদের আজকে একদম সাক্ষাৎ হাতে কলমে করিয়ে দিচ্ছি। তো আমি বলবো তোমরা এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। তো যা হোক, এবারে শুরু করা যাক হাস্যবিদ্য কথা গল্প থেকে তোমাদের যে সংস্কৃত ভাষায় প্রশ্ন করতে হবে। তো আজকে সেই প্রশ্নগুলো আমি আলোচনা করব হাস্যবিদ্য কথার থেকে, যেগুলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশিত যে পাঠ্যপুস্তক অর্থাৎ টেক্সট বুক, সেই টেক্সট বুকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আছে সেগুলো আমি তোমাদের আজকে আলোচনা করে দিচ্ছি। কারণ ইতিপূর্বে অনেকে আমাকে বলেছে স্যার আপনি টেক্সট বুকের যে কোশ্চেন গুলো আছে অনুশীলনী কোশ্চেন গুলো সেগুলো আমাদের আলোচনা করে দিন, কারণ সেগুলো ইম্পর্টেন্ট। আসলে সত্য, তোমাদের পরীক্ষায় যে প্রশ্নপত্রগুলো আসবে তার অনেকটা অংশ সেটা কিন্তু টেক্সট বুকে যে কোশ্চেন গুলো আছে সেখান থেকে কিন্তু অনেকটা থাকবে। তো আজকের আলোচনায় সেই টেক্সট বুকের যে কোশ্চেন গুলো আছে সেগুলো প্রাধান্য পাচ্ছে। তো দেখো প্রথম প্রশ্ন, কতি চৌরা কেন গৃহীতা, মানে কতজন চোর কাদের হাতে ধরা পড়েছিল। তো এই যে উত্তরগুলো যে আমরা করব, এখানে আমরা কিন্তু প্রশ্ন উত্তরগুলো কিন্তু তৈরি করতে পারবো না, কারণ আমরা তো অনেকটা সংস্কৃত জানি না, ব্যাকরণে আমাদের দখল নেই, আমাদের গভীরতা নেই। সেজন্য আমি বলছি একটা পদ্ধতি, যেটা হলো প্রশ্নপত্রে যে শব্দটার দ্বারা উত্তর চাওয়া হয়েছে শুধু সেটাই আমরা লিখব, আর বাকি যে অংশটা অর্থাৎ 50% যে কথা সেটা কিন্তু আমরা প্রশ্ন থেকেই নিব। দেখো প্রশ্নে বলা আছে কতি চৌরা কেন গৃহীতা, বলা আছে কতি চৌরা মানে কতজন চোর। এই কতজন, কতজন চোর ছিল? 4 জন চোর। তো সেই 4 জন চোরকে সংস্কৃত ভাষায় আমরা কি বলবো? চত্বার। তাহলে আমরা উত্তর লিখবো চত্বার ও চৌরা। দেখো চৌরা বানানটা কিন্তু ওখানে লেখাই আছে, তোমাদের ভাবতে হবে না। তো আমরা শুধু লিখবো চত্বার চৌরা কেন গৃহীতা। এই যে কেন, এই জায়গায় নতুন একটা ওয়ার্ড এসে যাবে উত্তর। কেন মানে কাদের হাতে ধরা পড়েছে? রক্ষী পুরুষদের হাতে। তাহলে আমরা এখানে লিখবো রক্ষী পুরুষই। কেন পদটা কিন্তু তৃতীয়া বিভক্তি দিয়ে করা হয়েছে, কেন পদটা তৃতীয়া, তাই আমরা যখন উত্তর লিখবো তখনও কিন্তু সেই পদটা তৃতীয় বিভক্তি যুক্ত হবে। এই কথাটা মাথায় রাখবে, যে বিভক্তিতে যে ভাষায় যে কালে প্রশ্নটা করা থাকবে আমরা সেই বিভক্তিতে সেই কালে উত্তরটা লিখবো। তাহলে কেন এটা তৃতীয় বিভক্তি, তাহলে আমরা সেরকম লিখবো রক্ষী পুরুষই। এটাও তৃতীয় বিভক্তি, কিন্তু এটা তৃতীয়ের বহুবচন। কোন শব্দের মতো? বালক শব্দের মতো। বালকেন বালকাভ্যাম বালকই, সেরকম রক্ষী পুরুষই গৃহীতা। গৃহীতা যেমন বানানটা লেখা আছে তেমনটাই লিখবো, গৃহীতা। শেষে প্রশ্নপত্রে যে প্রশ্নবোধক চিহ্ন আছে সেটা উঠে যাবে। তাহলে আমরা লিখলাম চত্বার চৌরা রক্ষী পুরুষই গৃহীতা। বোঝা গেল? এবার আসছি 2 নম্বর প্রশ্নে। দেখো 2 নম্বর প্রশ্নে কি লেখা আছে? হাস্যবিদ্য কথায়াং রাজা কোয়া। হাস্যবিদ্য কথায়াং রাজা কোয়া, তারপরে কি লেখা আছে?
কুত্র তস্য রাজধানী আসে। দেখো এই প্রশ্নে আমরা প্রায় পুরো অংশটা প্রশ্ন থেকে নেব। কি রকম? দেখো, হাস্যবিদ্য কথায়াং রাজা ক। হাস্যবিদ্য কথার রাজা কে? ক মানে কে? এই যে এখানে ক শব্দটা উঠে যাবে, এখানে একজন ব্যক্তির নাম আসবে, অর্থাৎ রাজার নাম আসবে। তাহলে আমরা যেমনটা আছে তেমনটাই লিখবো। হাস্যবিদ্য কথায়াং রাজা ক মানে কে? সেটা হবে সুপ্রতাপ। তাহলে এটা হয়ে গেল। তারপরের অংশটা দেখো কি লেখা আছে, কুত্র তস্য রাজধানী আসে। কোথায় তার রাজধানী ছিল? আমরা জানি তার রাজধানী ছিল কাঞ্চি নগরে। তাহলে আমরা লিখবো কাঞ্চি নগরিয়াং, মানে কাঞ্চি নগরীতে। নগরিয়াং কেন হলো? যে নগরীটা নদী শব্দের মতো, নদী শব্দের সপ্তমীর এক বছরে নদ্যাম হয়, সেই জন্য নগরী নগরিয়াং, কাঞ্চি নগরিয়াং। তস্য রাজধানী আসীন, মানে পরের অংশটা যেমনটা দেওয়া আছে তেমনই থাকবে। প্রশ্নবোধক চিহ্নটা উঠে গেল, দাঁড়িয়ে দিলাম, হয়ে গেল। দেখো কত সহজে হয়ে যাচ্ছে। আমরা যে এর উত্তরটা লিখলাম, আমরা কিন্তু তৈরি করে লিখলাম না, বেশিরভাগ অংশটা প্রশ্নপত্র থেকে নিলাম, আর যেটুকু অংশ চাওয়া হয়েছে ওইটুকু দিলাম। দেখো প্রথমটাতে শুধু রাজার নামটা দিয়েছি সুপ্রতাপ, আর পরে স্থানের নাম চেয়েছে যে কুত্র মানে কোন স্থানে? কাঞ্চি নগরিয়াম, মানে কাঞ্চি নগরীতে। কত সহজ। এরপর আমরা আসছি 3 নম্বর প্রশ্নে। দেখো 3 নম্বর প্রশ্নে কি লেখা আছে, হাস্যবিদ্য কথা ইতি কথায়ার রচয়িতা ক। মানে হাস্যবিদ্য কথা ইতি গল্পের রচয়িতা কে? তারপরে কি বলা আছে, কস্য গ্রন্থস্য অংশ বিশেষ, মানে এটি কোন গ্রন্থের অংশ বিশেষ। তাহলে এখানে একই রকম আমরা বেশিরভাগ অংশটা প্রশ্নপত্র থেকেই লিখব। দেখো যে হাস্যবিদ্য কথা ইতি কথায়া রচয়িতা, এই পর্যন্ত দেখো ঠিকই আছে, প্রশ্নপত্রে যা আছে তাই লিখলাম দেখে দেখে। রচয়িতার নাম কি? ক মানে কে? তিনি হলেন বিদ্যাপতি। তাহলে আমরা লিখলাম বিদ্যাপতি। হাস্যবিদ্য কথা ইতি কথায়া রচয়িতা বিদ্যাপতি, এই অংশটা হয়ে গেল। নেক্সট কি বলা আছে, কস্য গ্রন্থস্য অংশ বিশেষ, মানে কোন গ্রন্থের অংশ বিশেষ। কস্য দিয়ে প্রশ্ন চাওয়া হয়েছে, কস্য কথাটা উঠে যাবে, এই জায়গায় হবে পুরুষ পরীক্ষা। আমরা জানি গল্প গ্রন্থের নাম পুরুষ পরীক্ষা। পুরুষ পরীক্ষা গ্রন্থস্য অংশ বিশেষ। দেখো পরের দুটি শব্দ যেমনটা দেওয়া আছে তেমনটাই লিখে দিলাম। তাহলে কি সংস্কৃত ভাষায় উত্তর করাটা সহজ হলো নাকি কঠিন? তোমরা বলো, আমাকে প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে আজকের এই আলোচনা বা তোমরা কতটা বুঝলে। তোমাদের কাছে বাংলা অপেক্ষা সংস্কৃত ভাষায় উত্তর লেখাটা কতটা সহজ হলো নাকি কঠিন হলো, সব কমেন্টে বলবে। তারপর 4 নম্বর প্রশ্ন দেখো, বিদ্যাপতে পিতা ক, মানে বিদ্যাপতির পিতা কে? তারপরে কি লেখা আছে, সকস্য রাজ্য সভাকবি আসি, তিনি কোন রাজার সভাকবি ছিলেন? তাহলে আমরা উত্তর লিখবো বিদ্যাপতে পিতা ক, এখানে লিখবো গণপতি ঠাকুর। হয়ে গেল, জাস্ট এই অংশটা লিখলাম গণপতি ঠাকুর। তারপরে কি বলা আছে, সকস্য রাজ্য সভাকবি আসে, সে কোন রাজার সভাকবি ছিলেন? তাহলে আমরা লিখবো স রাজ্য শিবসিংহস্য সভাকবি আসে। তাহলে হয়ে গেল। এবার আমরা আসলাম 5 নম্বরে। দেখো 5 নম্বর প্রশ্নে কি লেখা আছে, রাজা ঘাতক পুরুষান কিম আদিদেশ, মানে রাজা ঘাতক পুরুষদের কি আদেশ দিলেন? তারপরের অংশ দেখো, কিমর্থং আদিদেশ, কেন এই আদেশ দিলেন? তো আমরা এখানে কি লিখবো, রাজা ঘাতক পুরুষান আদিদেশ, মানে রাজা ঘাতক পুরুষদের আদেশ দিলেন। হাইফেন দিয়ে লিখবো চতুরপি চৌরাত এতান নগরাত বহির্বিদ্যা সুলম আরোপ্য মারয়ত। তারপরের অংশে কি বলা আছে, কিমর্থং আদিদেশ, কেন এই আদেশ দিলেন? এখানে আমরা লিখবো ইয়ত এতে চৌরা অত হন্তব্যা, তাই এদের হত্যা করো, মানে যেহেতু এরা চোর সেহেতু এদেরকে হত্যা করো। তোমরা বুঝতে পেরেছো? তারপর 6 নম্বর প্রশ্ন দেখো কি লেখা আছে, কিমর্থং
রক্ষী পুরুষা চৌরান রাজ্য সমীপে আনিত বনত। মানে কেন রক্ষী পুরুষরা চোরদেরকে রাজার কাছে নিয়ে এসেছিল? কেন নিয়ে এসেছিল? তোমরা গল্প পড়েছ, নিশ্চয়ই জানো যে বিচারের জন্য। রক্ষী পুরুষেরা যখন চোরদের ধরলো তখন তাদেরকে সঙ্গে সঙ্গে রাজার কাছে নিয়ে এলো তাদের বিচারের জন্য। এই জন্য আমরা যেমন প্রশ্নপত্রে লেখা আছে তেমনটাই লিখবো, শুধু কি বলা আছে, কিমর্থম। এই যে কিমর্থম শব্দটা আছে, এই শব্দটা উঠে যাবে, এই জায়গায় উত্তরটা বসবে। কি হবে? কিমর্থম বলা আছে আর উত্তর হবে বিচারার্থম। বললাম না, যে ভাষায় যে বিভক্তিতে প্রশ্ন হবে সেই বিভক্তিতে সেই ভাষায় উত্তর হবে। কিমর্থম? বিচারার্থম, মানে বিচারের জন্য। বিচারার্থম রক্ষী পুরুষা চৌরান রাজ্য সমীপে আনিত বনত। বুঝতে পারলে নিশ্চয়ই? 6 নম্বর। এইবার আমরা আসছি 7 নম্বর প্রশ্নে। দেখো, চতুর্থ চৌর ঘাতক পুরুষম কিম অবদত। মানে চতুর্থ চোর ঘাতক পুরুষকে কি বলেছিল? আমরা এটা জানি, চতুর্থ চোর ঘাতক পুরুষদের বলেছিল যে আমি একটি মহতি বিদ্যা জানি, আমি মারা গেলে এই বিদ্যা অস্ত যাবে, তাই এই বিদ্যাটি রাজা গ্রহণ করে তারপর আমাকে মারো, এই কথা বলেছিল। সে কথাই আমরা লিখবো যে চতুর্থ চৌর। দেখো প্রশ্নপত্রে যে অংশটা লেখা আছে আমরা কিন্তু ততটুকুই লিখবো এই পর্যন্ত দেখে দেখে। চতুর্থ চৌর ঘাতক পুরুষং অবদত, তারপরে হাইফেন দিয়ে সে কথা লিখবো। অহম একাং মহতিং বিদ্যাং জানামি মই মৃতে সা বিদ্যা অস্তং ইয়াস্যতি রাজা তু তাং বিদ্যাং গৃহীত্বা মাং মারয়তু। রাজা সেই বিদ্যা গ্রহণ করে তারপর আমাকে মারো। এই যে এই অংশটাই বলেছিল চতুর্থ চৌরে। বুঝতে পেরেছ? না বুঝলে কমেন্ট করবে অবশ্যই। তারপর 8 নম্বর প্রশ্ন দেখো, মরণে প্রত্যাসন্নে চতুর্থ চৌর কিং চিন্তিতবান। অর্থাৎ মরণ আসন্ন হলে চতুর্থ চৌর কি চিন্তা করেছিল? আমরা এখানে লিখবো যে মরণে প্রত্যাসন্নে চতুর্থ চৌর চিন্তিতবান ইয়ৎ হাইফেন দিয়ে আমরা লিখবো কি রক্ষপায় বিধিয়তে। চতুর্থ চোর মরণ আসন্ন হলে রক্ষার উপায় চিন্তা করেছিল। রক্ষপায় বিধিয়তে মানে রক্ষার উপায় খোঁজ করতে হয়। উপায়ে সফলে রক্ষা, নিষ্ফলে নাধিকং মৃতে। মানে উপায় সফল হলে রক্ষা পাওয়া যায়, আর নিষ্ফল হলে মৃত্যুর অধিক কোনো ক্ষতি হয় না, এটাই চিন্তা করেছিল। এরপর 9 নম্বর প্রশ্ন, কিদৃশ মানব প্রত্যাসন্নে মরণে অপি যম দ্বারা প্রত্যয়ত। মানে কি রকম মানুষ মরণ আসন্ন হলে যমদ্বার থেকে ফিরে আসে? কি রকম মানুষ বলছে? কিদৃশ মানব। তো আমরা উত্তর লিখব প্রতিকার পর মানব প্রত্যাসন্নে মরণে পি যম দ্বারা প্রত্যয়ত। মানে প্রতিকার পরায়ণ মানুষ একমাত্র মৃত্যু আসন্ন হলেও যমদ্বার থেকে ফিরে আসে। নেক্সট আমরা 10 নম্বর প্রশ্নে যাচ্ছি। দেখো 10 নম্বর প্রশ্ন কি লেখা আছে, আত্মরক্ষায় চতুর্থ চৌর কিং সংকল্পং কৃতবান। মানে আত্মরক্ষার জন্য চতুর্থ চৌর কি সংকল্প করেছিল? আমরা এখানে লিখবো আত্মরক্ষায় চতুর্থ চৌর সংকল্পং কৃতবান ইয়ৎ। মানে সংকল্প করেছিল যে, হাইফেন দিয়ে আমরা লিখবো বুদ্ধি বলার সর্বান চৌর রূপেণ প্রতিপন্নান গরিষ্যতি। মানে বুদ্ধির বলে সে সকলকে চোর বলে প্রতিপন্ন করবে। তো বন্ধুরা, আজকে 10টি প্রশ্ন তোমাদের আমি উত্তর করে দিলাম। আজকে প্রথম পার্ট এখানে শেষ হলো। নেক্সট দ্বিতীয় পার্ট তোমরা দেখবে, সেখানে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা হবে। আজকের আলোচনা এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।